গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর 10ম পর্ব। মামুন লক্ষ্য করছে যাদের নাম ক দিয়ে শুরু হয় তারা বেশ প্যাঁচানো স্বভাবের মানুষ হয়ে থাকে। সে ক নামের কজনকে চেনে, সবার পেটে স্ক্রুর প্যাচ। কৃষি ব্যাংকের ম্যানেজারের কথাই ধরা যাক, তার নাম কাশেম আলী। হাড় বজ্জাত, লোনের ব্যাপারটা নিয়ে ক্রমাগত ঘোরাচ্ছে। কোলেট্রাল হিসেবে জমিজমার দলিলের নকল চেয়েছিল, সেগুলো দেয়া হয়েছে যথাসময়। এখন সে বলছে দলিলের নকলগুলি আবার দিন, আগেরগুলি মিসপ্লেসড হয়েছে। মনে হচ্ছে কাশিম আলী সাহেব পান খাওয়ার জন্য কিছু চান, মুখ ফুটে বলতে পারছেন না। নিজ থেকে না চাইলে পান খাওয়ার টাকা দেওয়াও তো মুশকিল। মামু নিশ্চয়ই বলতে পারবে না, ভাই আপনাকে আমি ঘুষ দিতে চাই, কত টাকা দেব বলুন, আপনার রেট কত? আর এটা বলতে পারবে না বলেই প্রতি সপ্তাহেই তাকে 2-3 বার এসে ঘণ্টাখানিক বসে থাকতে হবে। আজও তাই হবে। কাশিমাসি সাহেব ভীষণ ব্যস্ততার ভান করে বললেন, আপনি কাইন্ডলি আগামী সপ্তাহে আসুন, আমাদের এই জিএম সাহেব আসছেন। নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। মামুনের ভাগ্য ভালো, আজ সে সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা শুনল। কাশিম আলী সাহেবের সরু গলায় বললেন, আপনার কাগজপত্র গুছানো হয়ে গেছে, ফাইল জাহানারার কাছে, সে আপনাকে বলবে এখন কি করতে হবে। মামুন অবাক হয়ে বলল, জাহানারা কে? আমাদের নতুন সেকেন্ড অফিসার, পরশু জয়েন করেছেন। আপনি অপেক্ষা করুন, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। মহিলা অফিসারদেরও এত দূর পাঠানো হচ্ছে? হবে না কেন, দিনকাল পাল্টে গেছে। মেয়েদেরও এখন সমানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্টেরিয়রে। মেয়েরাও তেমন আপত্তি করছে না। ইয়াং ইয়াং সব মেয়েরা কাজ নিয়ে কোথায় চলে যাচ্ছে। ভালোই তো। হুম, ভালোই। মেয়েরা হচ্ছে আপনার অফিসের শোভা, সেজেগুজে বসে থাকে, দেখতে ভালো লাগে। হা। মামুন লক্ষ্য করল কাশিম আলী সাহেবকে বেশ খুশি খুশি লাগছে। স্যুট টুট পরেছেন। গ্রামীণ কৃষি ব্যাংকের ম্যানেজাররা এমন স্যুটটাই পরে না। জাহানারা বয়স 23-24, রোগা পাতলা মেয়ে। চশমার ফ্রেমটি মুখের তুলনায় একটু বড় হলেই বোধহয় তাকে অনেক বেশি রোগা লাগছে। গলার স্বর খুব নরম, শুনতে ভালো লাগে। টেবিল ভর্তি কাগজপত্র নিয়ে সে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে গভীর সমুদ্রে পড়েছে। মেয়েটির নাকি একটা ফুটো, সেখানে সুতো বাঁধা। একটা মেয়ে এই দূরে চাকরি করতে এসেছে, তার নাকি সুতো বাঁধা। এটা একেবারেই মানাচ্ছে না। কাশিম আলী সাহেব পরিচয় করিয়ে দিলেন। মামুনের ফাইল বের করে কী সব করতে বললেন। মামুন তার কিছুই বুঝতে পারল না, এবং তার মনে হলো মেয়েটিও বুঝতে পারছে না। পরীক্ষার কঠিন প্রশ্নের দিকে মেয়েরা যেভাবে তাকায় সেভাবেই তাকাচ্ছে। মামুন হাসি মুখে বলল, এরকম পাড়াগায় এলেন কেন? কি করব বলুন, অন্য কোথাও ভ্যাকেন্সি ছিল না, তবে বেশি দিন থাকতে হবে না। এজিএম বলেছেন মাস দুয়েকের ভেতর ঢাকায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন। ওইসব মুখের কথা একেবারেই বিশ্বাস করবেন না। একবার যখন এনে ফেলে দিয়েছে আর নড়াবে না। মেয়েটির চোখ মুখ অন্ধকার করে বসে রইল, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মামুনের বড় মায়া লাগলো। মেয়েটিকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে বাবা মা ভাই বোন ফেলে এসেছে, আসতে হয়েছে অর্থনৈতিক কারণে। সংসার চলছে হয়তো বাবার পেনশন এবং মেয়ের চাকরির টাকায়। এখানে থাকেন কোথায়? ম্যানেজার সাহেবের বাসায়। উনি ফ্যামিলি নিয়ে থাকেন, একটা কামরা আমাকে ছেড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো? জি না। অসুবিধা হলে বলবেন, আমি এখানকারই ছেলে। মেয়েটি অল্প হেসে কাগজপত্রের উপর ঝুঁকে পড়ল, যেন সে কথাবার্তা আর চালিয়ে যেতে আগ্রহী নয়। মামুনির হঠাৎ করে মনে হলো এই মেয়েটির সঙ্গে মনের কোথায় যেন একটা মিল আছে। সেই মিলটি কোথায় তা সে ধরতে পারছে না। অমিলগুলি ধরা পড়ছে সহজেই। মুনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে, এই মেয়েটির মধ্যে সেই জিনিসটা একেবারেই নেই। চেহারাও দুজনের দুরকম। মুনার মুখ লম্বাটে, এই মেয়েটির মুখটি গোলাকার। তাহলে মিলের ব্যাপারটা মনে আসছে কেন? মুনার সঙ্গে যে পরিস্থিতিতে আলাপ হয়েছিল
এই মেয়েটির সঙ্গে ঠিক সেইভাবেই আলাপ হচ্ছে। এটি কি কারণ? একটা কাজের ব্যাপারে সে মুনাদের অফিসে গিয়েছিল। কাজটি তেমন জটিল কিছু ছিল না, কিন্তু মুনা সেই সামান্য কাজ নিয়েই হাবুডুবু খাচ্ছিল। আজ যেমন এই মেয়েটি খাচ্ছে। কিছু কিছু ঘটনা কি আমাদের জীবনে ঘুরে ঘুরে আসে? জাহানারা বলল, আপনি খানিকক্ষণ বসুন। মামুন হাসি মুখে বলল, বসেই তো আছি, প্রায়ই আসি এবং বসে থাকি। মামুন ভেবেছিল মেয়েটি কথার পিঠিয়ে কোনো কথা বলবে, ইন্টেলিজেন্ট কিছু বলতে চেষ্টা করবে, কিন্তু তার ঠিক ইন্টেলিজেন্ট হবে না। কিন্তু জাহানারা কিছুই বলল না। গভীর মনোযোগে ফাইল উল্টাতে লাগলো। একটি মেয়ের সামনে চুপচাপ বসে থাকা কঠিন ব্যাপার, কিন্তু একা একা বকবক করাও মুশকিল। আমাদের জায়গাটা কেমন লাগছে? ভালোই। আগে কখনো গ্রাম কাটিয়েছেন? না। শহরেই মানুষ? ঠিক শহর না, মফস্বল শহর। কোন মফস্বল শহর? জাহানারা তার জবাব না দিয়ে শান্ত গলায় বলল, আপনাকে আর আমাদের এখানে আসতে হবে না। কাগজপত্র সব ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। লোন স্যাংশন হলেই আপনাকে খবর দেওয়া হবে। স্যাংশন হবে তো? নিশ্চয়ই হবে। হবে না কেন? ঘরে বসে থাকলেই হবে, না ধরাধরি ব্যাপার আছে? আপনাতেই হবে। এদেশে আপনাতেই কিছু হয় না। জাহানারা এ কথারও কোনো জবাব দিল না। অন্য কী সব কাগজপত্র দেখতে লাগলো। মামুনের এখন উঠে পড়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেমন এক ধরনের আলস্য লাগছে। উঠি আজ, আবার দেখা হবে। মেয়েটি সামান্য হাসল। মোনার হাসির সঙ্গে এই মেয়েটির হাসির কি কোনো মিল আছে? আছে হয়তো। প্রতিটি মানুষ হাসে নিজের মতো করে। একজনের হাসির সঙ্গে অন্যজনের হাসির কোনো মিল নেই। অবশ্য সবাই কাঁদে একইভাবে, নাকি এক একজন মানুষের কান্নাও এক এক রকম। ডাকে একটি রেজিস্ট্রি চিঠি এসেছে। মামুন মনে করতে পারল না রেজিস্ট্রি চিঠিতে সে কখনো কোনো জরুরি কিছু পেয়েছে কিনা। না, পায়নি। বরং আজে বাজে জিনিসপত্রই লোকে তাকে রেজিস্ট্রি করে পাঠিয়েছে। একবার সে একটি চিঠি পেল, সেখানে বিতং করে কোনো লোক মদিনা শরীফে কি একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের কথা 7 জনকে লিখে জানাতে হবে। যদি না জানানো হয় তাহলে বিরাট ক্ষতি হবে, জানালে লটারিতে টাকা। কত অদ্ভুত ধরনের মানুষই না আছে পৃথিবীতে। মামুন চিঠিটা খুলল না। সন্ধ্যার পর ধীরে সুস্থে খোলা যাবে। সন্ধ্যার পর তার কিছু করার থাকে না, তখন চিঠিপত্র পড়াটাই ভালোই লাগবে। এমনও তো হতে পারে এটা মুনার চিঠি। আবেগ টাবেগ দিয়ে একগাদা কথা লিখেছে, যার মুখ বক্তব্য হচ্ছে, যা হবার হয়েছে, এখন তুমি আসো। এই জাতীয় চিঠি পেলে তার তৎক্ষণাৎ ছুটে যাওয়ার কোনো কারণ নেই, বরং উল্টোটা করতে হবে। চিঠির জবাব না দিয়ে গ্যাট হয়ে বসে থাকতে হবে। তারপর আসবে দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি। তৃতীয় চিঠির জবাবও যখন আসবে না, তখন হয়তো সে নিজেই চলে আসবে। চমৎকার হবে সেটা। মামুন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারল না। বিকেলে চিঠি খুলে ফেলল। বকুলের বিয়ের কার্ড, সঙ্গে চিঠিপত্র কিছুই নেই, একটা লাইন পর্যন্ত না। এর মানে কি? খামের ঠিকানাটাও কি মুনার লেখা নয়? ম্যানেজারের বাসায় থাকাটা জাহানারার সহ্য হচ্ছে না। ভদ্রলোক রোজ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না করার বদলে ম্যানেজার সাহেবের স্ত্রী আলু দিয়ে তরকারিটা রেখেছেন। এতেই ভূমিকম্প হয়ে যাচ্ছে। পেয়েছো কি তুমি? যা ইচ্ছা তাই করবে? এমন তো না ঘরে বেগুন ছিল না। ছিল, আমি নিজে কিনে দিয়েছি। ঘরে থেকে জিনিস পচবে আর তুমি লোক পাঠিয়ে আলু কিনে আনবে? না, এই তরকারি আমি খাবো না। ফেলে দিয়ে আসো, এক্ষুনি ফেলে দিয়ে আসো। অসহ্য। ভদ্রলোক কখনো বোধহয় ভাবেন না যে এই বাড়িতে বাইরের একজন আছে। তার সামনে অন্তত কিছুটা সংযত আচরণ করা উচিত। স্ত্রীকে পশুর মতো কেউ কি দেখে এই সময়? আর মেয়েটি এমন বোকা, একটি কথা বলবে না, নিঃশব্দে গাল হজম করবে। মাঝে মাঝে জাহানারের বলতে ইচ্ছা করে, এসব কি শুরু করেছেন? কিন্তু তা বলা সম্ভব নয়। অনেক কিছুই আমরা বলতে চাই, বলতে পারি না। দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। অবশ্য জাহানারা একটা ঘর নেবার চেষ্টা করছে, যদিও সে জানে একা একা একটা বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব না। ঢাকা থেকে মা এবং ভাই বোনদের নিয়ে আসার
প্রশ্নই ওঠে না। বন্ধুটির স্কুল আছে, ছোট ভাই অনার্স পরীক্ষা দিচ্ছে, বাবার শরীরও ভালো না, তবু জাহানারা যাকে পাচ্ছে তাকেই বলছে আমার জন্য একটা বাসা টাসা দেখবেন। কেউ তার কথার তেমন গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেবার কথাও নয়। এরকম পাড়াগা জায়গায় লোকজন ভাড়া দেবার জন্য ঘণ্টায় ঘণ্টায় বাড়ি রাখে না। ম্যানেজার সাহেব একদিন বেশ গম্ভীর হয়ে বললেন, শুনছি চারিদিকে আপনি বাড়ি খুঁজছেন। জাহানারা কিছুই বলল না। আমার এখানে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। অল্প কিছুদিন থাকবেন, বাড়িটারি খোঁজার ঝামেলা করবেন না। একা একা থাকবেন কিভাবে? জাহানারা চুপ করে রইল। ম্যানেজার সাহেব শুকনো গলায় বললেন, তাছাড়া এই যে আপনি বাড়ি খোঁজাখুঁজি করছেন তার একটা বাজে দিক আছে। বাজে দিক মানে? লোকজন নানান কথা বলবে। জাহানারা অবাক হয়ে বলল, স্যার আপনার কথা বুঝতে পারছি না। আপনি এতদিন ছিলেন আমাদের সঙ্গে, এখন চলে যেতে যাচ্ছেন, অথচ একা মেয়ে মানুষজন, লোকজন আমাকে নিয়ে নানান কথা ভাববে। জাহানারা হকচকিয়ে গেল। তার দারুণ মন খারাপ হলো। এটা এমন জায়গা যে মন খারাপ হলেও কিছুই করার নেই, কোথাও যাবার নেই। ঢাকায় থাকলে কত কি করা যেত। একটা গল্পের বই নিয়ে বারান্দায় বসে থাকা যেত, বই মুখের ওপর ধরে কাঁদা যেত। কেউ দেখে ফেললে অসুবিধা নেই, ভাববে বই পড়ে কাঁদছে। কিন্তু এখানে কিছুই করার নেই। তবু সে মন খারাপ হলে একা একা হাঁটে। লোকজন প্রথম দিকে কৌতূহলী হয়ে তাকাতো, এখন তাকায় না। কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে সে উঠে কুসুমখালী নদী পর্যন্ত যায়। মরা নদী, তবে বর্ষার সময় নদী নাকি খুব ফুলে ফেঁপে ওঠে। ম্যানেজার সাহেবের কাছে শুনেছে সেটা নাকি একটা দেখার মতো ব্যাপার। জাহানারা নিশ্চিত জানে সে বর্ষা পর্যন্ত থাকবে না, কিন্তু কোনো এক বিচিত্র কারণে মাঝে মাঝে তার মনে হয় বর্ষা পর্যন্ত থেকে গেলেই ভালোই হবে। নদীর যে দিকটায় জাহানারা যায় সেখানে শ্মশান ঘাট, ভাঙা হাঁড়িকুড়ি আছে। শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্য একটা শ্যাওলাধরা পাকা ঘর আছে। তার দেয়ালে কাঠ কয়লা দিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা লেখা। একদিন অফিসের পিয়নকে সঙ্গে নিয়ে সে লেখা পড়তে এসেছিল। রোজ রোজ তো যাকে সঙ্গে নিয়ে আসা যায় না। শ্মশান ঘাটে একদিন তার মামুনের সঙ্গে দেখা। মামুন চোখ কপালে তুলে বলল, এখানে কি করছেন? জাহানারা বিব্রত ভঙ্গিতে বলল, কিছু করছি না, বেড়াচ্ছি। বেড়াচ্ছেন মানে? এটা কি বেড়াবার জায়গা? কেন, ভূত আছে নাকি? ভূত আছে কি না জানি না, তবে এখানে 71-এর যুদ্ধের সময় বহু মানুষকে গুলি করে মেরেছে। আমরা কেউ এদিকটায় আসি না। এই তো আপনি এসেছেন। আমি আপনার জন্যই এসেছি। দূর থেকে দেখলাম শাড়ি পরা একটা মেয়ে ঘুরছে, তাও শহরের মেয়ে। আপনার ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার কিছু না, বেড়াচ্ছিলাম। বেড়াবার তো জায়গা নেই। বেড়াবার জায়গা থাকবে না কেন? বিরাট একটা দেয়াল আছে, 7 দেয়াল নাম। কারা তৈরি করেছে কেউ জানে না, বিশাল ব্যাপার, দেখলে অবাক হয়ে যাবেন। জাহানার কিছু বলল না। লোকটি তাকে বেড়াতে নিয়ে যাবার এই বাড়াবাড়ি আগ্রহ ভালো লাগছে না। কি, যাবেন 7 দেয়াল দেখতে? জি না। এখান থেকে মাইল 2 দূরে বড় গঞ্জ আছে, একটা সিনেমা হলও হয়েছে। গিয়েছেন সেখানে? জি না। যাবেন, যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি। থ্যাঙ্কস, আমি কোথাও যাব না। জাহানারা হাঁটতে শুরু করলো। মামুন আসছে তার পাশাপাশি। এরকম সরু রাস্তায় পাশাপাশি হাঁটার দরকার কি? একবার গায়ে লেগে গেল। জাহানারা বিরক্ত গলায় বলল, আপনি আগে আগে যান, আমি আসছি আপনার পেছনে। পাশাপাশি না হাঁটলে গল্প করা যাবে না তো। গল্প করার সময় মাঝে মাঝে সুখের দিকে তাকাতে হয়, অন্যের মুখের ভাবের দিকে লক্ষ্য রাখতে হয়। আপনিও কি লক্ষ্য রাখছেন? হ্যাঁ, রাখছি, এবং বুঝতে পারছি আপনি আমার ওপর অসম্ভব বিরক্ত হচ্ছেন। তা হচ্ছি। বিরক্ত হবার কিন্তু কোনো কারণ নেই। আপনি যদি মনে করে থাকেন আপনার সঙ্গে খাতির জমানোর জন্য বেড়াতে বেড়াতে নিয়ে যাচ্ছি, তাহলে ভুল করবেন। ওই জাতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে কেমন লনলি লাগছিল, তাই বলছিলাম। আচ্ছা, যাই তাহলে। মামুন লম্বা লম্বা পা ফেলে ডান দিকে রওনা হলো। জাহানারা অস্বস্তির সীমা রইল না।
আগামীকাল বকুলের গায়ে হলুদ। গায়ে হলুদ জাতীয় অনুষ্ঠানের আগের দিনটি যেমন জমজমাট হওয়া উচিত তেমন লাগছে না। বকুলের মনে হলো সবাই কেমন যেন গা ছেড়ে দিয়েছে। মুনা আপা যথারীতি অফিসে চলে গিয়েছে। আজ অফিসে না গেলে কি হতো? বাবু রান্নাঘরে ভাত নিয়ে বসেছে, সেও বোধহয় স্কুলে যাবে। কি আশ্চর্য, এত বড় উৎসবে ঠিক আগের দিনটিতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, যেন গায়ে হলুদ খুব সাধারণ ব্যাপার। এই বাড়িতে রোজই এরকম একটা উৎসব হচ্ছে। বকুল বেশ মন খারাপ করে রান্নাঘরে গেল। ইতস্তত করে বলল, স্কুলে যাচ্ছিস বাবু? হুম। তোরা সবাই যদি যে যার ধান্দায় বেরিয়ে যাস, তাহলে ঘরের কাজগুলি কে করবে? ঘরে কি কাজ? বকুলের কান্না পেয়ে গেল। কাল তার গায়ে হলুদ, আর আজ বাবু বলছে ঘরের কি কাজ। কত কিছু করে লোকজন, ঘর সাজায়, কলা গাছ পুঁতে, কী কী রান্না হবে তার লিস্ট করে। তার বেলায় কিছুই হচ্ছে না। প্রথম দিকে বাবা খানিক উৎসাহ দেখিয়েছেন, এখন তার উৎসাহ নেই। আজ অফিসে যাবার সময় মুখটা এমন গম্ভীর করে রাখলেন। বকুলের সঙ্গে দেখা হলো, কিন্তু একটি কথাও বললেন না। এর মানে কি এই যে বকুলের বিয়েটা কেউ পছন্দ করছে না? বাবু হাত ধুতে ধুতে বলল, কী কাজ বললে না? বকুল মুখ কালো করে বলল, কোনো কাজ নেই। কাজ আবার কি? কিছু আনতে হলে বলো। আনতে হবে না কিছু। বকুল তার ঘরে চলে গেল। সে আজ সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। 3টা গল্পের বই হাতে আছে। একটা বইয়ের নাম এক বৃন্তে দুটি ফুল, খুব নাকি ভালো বই। টিনা ভাবির মতে অসাধারণ বই। টিনা ভাবির কথার তেমন গুরুত্ব অবশ্য নেই। সে অতি অখাদ্য বইকেও মাঝে মাঝে বলে অসাধারণ। 10 পাতা পড়বার পর বকুলের মনে হলো সে কি পড়ছে তা নিজে বুঝতে পারছে না। এলোমেলো হয়ে যাচ্ছে, মন বসছে না। বাড়িতে কোনো লোকজন নেই। যে কাজের মেয়েটি ছিল সে পরশুদিন মুনাপা 2টি শাড়ি চুরি করে পালিয়েছে। কেমন নির্জন চারদিক। বকুলের গা ছমছম করতে লাগলো। তার শ্বশুরবাড়ি নিশ্চয়ই এমন নির্জন হবে না, চারপাশে লোকজন থাকবে। সেটা হবে একটা হইচইয়ের বাড়ি, আনন্দের বাড়ি। অদেখা সুখ ও আনন্দের কথা ভাবতে ভাবতে বকুলের চোখ ভিজে উঠতে লাগলো। দরজার কড়া নড়ছে। বকুলের উঠে গিয়ে দরজা খুলতে ইচ্ছে হচ্ছে না। কোনো ভিখারি নিশ্চয়ই। আজকাল ভিখারিরা খুব গম্ভীর ভঙ্গিতে দরজায় কড়া নাড়ে, কলিং বেল টিপে ভিক্ষা চায়। কড়া নেড়েই যাচ্ছে। এ ভিখারি নয়। বকুল চোখ মুছে দরজা খুলল। টিনা ভাবি বিরাট একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। ঘুমোচ্ছিলি নাকি? 1 ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি, চোখ লাল কেন? বকুল জবাব দিল না। টিনা বিরক্ত হয়ে বলল, বাড়িঘরে এই অবস্থা কেন? এটা কি তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন তোদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে। যা, ময়দার লেই তৈরি কর। কেন? কেন কি? ঘর সাজাবো। জানি তোরা কেউ কিছু করবি না। কাগজ নিয়ে এসেছি, কাছে আছে ঘরে? জি আছে। বের কর। বাবু কোথায়? স্কুলে। আজকের দিনটা স্কুলে না হতো না? কী সব অদ্ভুত ভাই বোন তোরা। নিজের বিয়ের জন্য রঙিন কাগজের মালা বানানো খুবই অস্বস্তির ব্যাপার, কিন্তু উপায় নেই। টিনা ভাবি ছাড়বে না। মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন রে বকুল? কিছু ভালো লাগছে না ভাবি। বিয়ের ঠিক আগে এরকম হয়। হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। ভয়টা কেটে যায় বিয়ের রাতেই। এই বলে টিনা মিটিমিটি হাসতে লাগলো। বকুল, কি? তোকে কিছু কায়দা কানুন শিখিয়ে দেব, বুঝলি? কি কায়দা কানুন? বলবো বলবো। এত ব্যস্ত কিসের? থাক ভাবি, কিছু বলতে হবে না। কায়দা কানুন শিখতে চায় না। বকুল উঠে দাঁড়ালো। টিনা বলল, যাচ্ছিস কোথায়? চা নিয়ে আসি। তুমি তো আবার মিনিটে মিনিটে চা খাও। চায়ে চুমুক দিয়ে টিনা প্রথম যে কথাটি বলো সেটা হচ্ছে, বিয়ের রাতে তোর বর যখন প্রথম তোর গায়ে হাত দিবে তখন ইলেকট্রিক শক খাবার মতো লাফিয়ে উঠবি না, বুঝলি? বকুল অন্যদিকে তাকিয়ে রইল। এই জাতীয় কথাবার্তা শুনতে তার অস্বস্তি লাগে, আবার সেই সঙ্গে ভালোও লাগে। সে এরকম কেন? সে কি খারাপ মেয়ে? বকুলের বুক হু হু করতে লাগলো।
মুনা ভেবে রেখেছিল সে আজ লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করবে, তারপর ঘরে ফিরে আসবে। সেটা সম্ভব হলো না। সিদ্দিক সাহেব তাকে ডেকে একগাদা কাগজ দিয়ে দিলেন এবং শান্ত গলায় বললেন, যেভাবেই হোক আজ 5টায় শেষ করে দিবেন, পারবেন না? জি পারবো। গুড, ভেরি গুড। আপনি ছাড়া অন্য কেউ হলে বলতো একদিনে সম্ভব না। মুনা কিছুই বলল না। সিদ্দিক সাহেব হাসতে হাসতে বললেন, মেয়েদের মধ্যে এই একটা ব্যাপার আছে, এরা সহজে চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। আমি স্যার 5টার মধ্যে শেষ করে দেব। গুড। 5টার সময় আমি অফিস থেকে বেরোবো, তখন ফাইলগুলো নিয়ে যাব। যেদিন খুব মন দিয়ে কাজ করা দরকার থাকে সেদিনই যত ঝামেলা দেখা দেয়। যেমন আজ অ্যাকাউন্টের নতুন মেয়েটি এসে গলা নিচু করে তার একগাদা সমস্যার কথা বলতে লাগলো। সেই সমস্যা ভয়াবহ সমস্যা। তার স্বামীর ছোট ভাই তাকে একটি প্রেমপত্র লিখে বসে আছে। এই ব্যাপারটি সে তার স্বামীকে জানাবে না জানাবে না, এই হচ্ছে সমস্যা। মেয়েটির সঙ্গে মুনার তেমন কোনো আলাপ নেই। আজ হঠাৎ করে এরকম একটি জটিল সমস্যার কথা তাকে বলতে এলো কেন? মুনা একবার ভাবলো বলবে, পরে তোমার কথা শুনবো ভাই, আজ একটু ব্যস্ত আছি। কিন্তু এটা বলা সম্ভব না। মেয়েটি যাবার পরপর এলেন পালবাবু। তিনি কোনো এক তান্ত্রিক সন্ন্যাসীর খোঁজ পেয়েছেন, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ সবই বলতে পারেন। পালবাবুর ইচ্ছা মুনাকে নিয়ে একবার তার কাছে যাওয়া। বহু কষ্টে মুনা পালবাবুকে বিদায় করল। তখন এসে উপস্থিত হলেন শওকত সাহেব। মুনা বিরক্ত হয়ে বলল, ব্যাপার কি মামা? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা বাসায় গিয়ে শুনবো, এখন কাজ আছে, তুমি যাও। না, এখনই বলতে হবে। বলো তাহলে। 1 মিনিটের মধ্যে বলে শেষ করতে হবে। এখানে বলা যাবে না, বাইরে আয়। বাইরে কোথা যাব? চল, তোদের ক্যান্টিনে যাই, জায়গাটা নিরিবিলি। ক্যান্টিনে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। আমি টেবিল ছেড়ে উঠব না। শওকত সাহেব বেশ কিছু সময় চুপ করে রইলেন। মুনা তাকিয়ে রইল। বড় ঝামেলায় পড়া গেল। মামা বলো। বলছি। বলছি বলেও তিনি মুখ বন্ধ করে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মুনা, বলো, শুনছি। বকুলের বিয়েটা বন্ধ করে দেওয়া দরকার। ওদের খবর পাঠিয়ে দে, বিয়ে হবে না। কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। ভোর রাতে স্বপ্নটা দেখলাম। তুমি স্বপ্ন দেখেছ, এজন্য বিয়ে হবে না? স্বপ্ন শুনলেই তুই বুঝবি। কিছু শুনতে হবে না, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। আমার কথাটা পুরোপুরি শোন। স্বপ্নে দেখলাম তোর মামি এসে আমাকে বলছে, জহির ছেলেটা ভালো না, ও আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর দেখলাম বকুল শুয়ে আছে আর জহির একটা বটি হাতে নিয়ে ঘরে ঢুকছে। এই সময় ঘুমটা ভেঙে গেল। মুনা বলল, চা খাবে মামা? শওকত সাহেব কিছুই বললেন না। চা এনে দিচ্ছি, খাও, তারপর বাড়িতে চলে যাও। আর কিছু বলবি না? না। খবরের কাগজে আজকাল প্রায় খবর উঠছে, যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন। এইসব খবর পড়ে পড়ে স্বপ্ন দেখেছ? শওকত সাহেব রুমাল দিয়ে কপালে ঘাম মুছলেন। মুনা শান্ত স্বরে বলল, বাড়ি থেকে খোঁজ নিয়ে দেখ, যে রাতে তুমি স্বপ্ন দেখেছ তার আগের দিনের পেপারে এরকম কোনো খবর আছে। কথা সত্যি, এ জাতীয় একটি খবর সত্যি সত্যি আছে। শওকত সাহেব উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছ মামা? হুম। চা খাবে না? না। বিকেল 5টায় সিদ্দিক সাহেব এসে দাঁড়ালেন টেবিলের সামনে। নিচু গলায় বললেন, কাজটা শেষ করতে পারেননি, তাই না? মুনা বিব্রত স্বরে বলল, জি না স্যার। বকুলের বিয়ে হয়ে গেল। শওকত সাহেব বিয়ের অনুষ্ঠানে খুব মনমরা হয়ে রইলেন। বকুলকে নিয়ে যাবার সময়ও তেমন কোনো উচ্ছ্বাস দেখালেন না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন না। কেমন যেন শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। বকুল খুব কাঁদল। সে সারাদিনই কাঁদছিল। কোণে বিদের সময় হতেই তার হেঁচকে উঠতে লাগলো। মুনা তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, এরকম করছিস কেন? মরা কান্না কাঁদছিস, বিশ্রী লাগছে শুনতে, কান্না থামা। বকুল ধরা গলায় বলল, বাবার কি হয়েছে? বাবা এরকম করছে কেন? কীরকম করছে?
দেখো না কেমন করে তাকাচ্ছে। কোনো রকম করে তাকাচ্ছে না, মামা ভালোই আছে। তুই কোনো রকম হইচই না করে তোর বরের বাড়ি যা। বকুলের কান্না থামল না। জহিরকে দেখা গেল ফিসফিস করে কয়েকজনকে কী সব বলছে। নিশ্চয়ই কোনো হাসির কথা, কারণ সেই ফিসফিসানি শুনে সবাই হাসছে। মুনার মন খারাপ হয়ে গেল। যার স্ত্রী এমন ব্যাকুল হয়ে কাঁদছে, সে হাসির কথা বলবে কেন? কেন সেই কিশোরী মেয়েটির দুঃখ বুঝবে না? মুনা জহিরকে ডেকে ভেতরে নিয়ে গেল। আলাদা করে কিছু বলার উপায় নেই। বাড়িতে মানুষ কিচকিচ করছে। বর ভেতরে এসেছে কাজেই অল্প বয়সী মেয়েগুলো চেষ্টা করছে বরে গা ঘেঁষে দাঁড়াতে। মুনা অনেক কষ্টে ওদের সরালো। জহির বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাবি, তাড়াতাড়ি ছেড়ে দিন। মুনা তার ভাবি নয়, কিন্তু সে ভাবি ডাকছে। বিচার বুদ্ধি কমে এসেছে। সেও নিশ্চয়ই একটা ঘোরের মধ্যে আছে। ভাবি ডাকছো কেন জহির? আমি তোমার আপা। সরি আপা, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো। বকুল খুব বাচ্চা মেয়ে, এটি খেয়াল রাখবে। বিয়ে হয়ে গেছে বলেই কিন্তু সে বড় হয়ে যায়নি। বকুলের স্বভাব চরিত্র অনেক দিন পর্যন্ত কিশোরীদের মতো থাকবে। এইসব আপনি আমাকে কেন বলছেন? যাতে তুমি বুঝতে পারো সেজন্যই বলছি। বুঝতে পারবো না কেন? আমার যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে বলেই আমার ধারণা। জহিরের চোয়াল শক্ত হয়ে গেল। গলার স্বর হলো কঠিন। মোনা ভেবে পেল না তার কথা এই ছেলেটি রাগ করছে কেন। এই ছেলেটিকে সে এখন রাগাতে চায় না। আপা, আমাদের তো এখন যেতে হয়, 9টা বেজে গেছে। চলো দেখি যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। যাওয়ার ব্যবস্থা খুব সহজেই হলো। বকুলকে আরও খানিকক্ষণ এ বাড়িতে ধরে রাখার কেউ নেই। রাত হয়ে যাচ্ছে। উৎসব শেষ হলেই যেন সবাই বাঁচে, নিজের বাড়িতে ঘুমোতে যেতে পারে। রাত 10:30টার মধ্যে বাড়ি খালি হয়ে গেল। একেবারেই ফাঁকা। বকুলের মামির বোধহয় থাকার ইচ্ছা ছিল। মুনা কোনো রকম আগ্রহ দেখালো না। মুখ ফুটে বলে ফেলল, বাড়তি বিছানা নেই মামি, আপনার কষ্ট হবে। মুনার ইচ্ছা নয় কেউ থাকুক, একা হয়ে যেতে মন চাইছে। ডেকোরেটরের ঘর থেকে দুজন ছোকরা এসেছে, অল্প বয়সের কিন্তু ভারী ছটফটে। রাত 11টার মধ্যে সব এঁটে থালা বাসন ধুয়ে ফেলল। ঠেলাগাড়ি এনে চেয়ার টেবিল সরিয়ে ফেলল। বাসি খাবারের গন্ধ ছাড়া বিয়েবাড়ির আর কোনো চিহ্ন রইল না। বাকের ঠেলাগাড়িতে মালপত্র ওঠানোর তদারক করছিল, তারও কাজ রইল না। সে অনায়াসে চলে যেতে পারে, কিন্তু সে গেল না। তার এই বাড়িতে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। বিয়ের সমস্ত ঝামেলা সে একা কী করে সামাল দিয়েছে সেই বিষয়ে মুনার কাছ থেকে কিছু শোনার ইচ্ছা করছে। মুনা কিছুই বলেনি, এখন হয়তো বলবে। বাকি নিতান্ত আপনজনের ভঙ্গিতে রান্নাঘরে উকি দিল। মুনা উনুনে চায়ের পানি বসিয়েছে। বিজ বিজ শব্দ হচ্ছে। সে বসে আছে মাথা নিচু করে। কাঁদছে নাকি? অস্বাভাবিক নয়। বোন চলে গিয়েছে, কাঁদাই উচিত। মুনা অবশ্য কাঁদছিল না। বাকেরকে দেখে বলল, কিছু বলবেন? না, কিছু বলবো না। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালোই তো, খারাপ কেউ বলেনি। বাচ্চু বাবুর্চিকে ধরে এনেছি, খারাপ বলবে মানে? মারাত্মক বাবুর্চি। তাই নাকি? 1 নম্বর যাকে বলে, হাই ডিমান্ড। 1 মাস আগে থেকে বলে না রাখলে পাওয়া যায় না। আমাকে না করে দিয়েছিল, শেষে পা চেপে ধরলাম। মুনা হেসে ফেলল। বাকির অপ্রসন্ন মুখে বলল, হাসছো কেন? বাবুর্চি পা ধরতে হলো তাই হাসছি। চা খাবেন? চা হচ্ছে। দাও 1 কাপ চা খাই। বাকের মুনার সামনে উবু হয়ে বসে পড়ল। তার মুখ হাসি হাসি। আপনার খুব কষ্ট হলো বাকের ভাই? আরে না, কষ্ট কিসের? বকুল হচ্ছে আমার বোনের মতো। তার বিয়েতে কষ্ট না করলে কার বিয়েতে করব? এই পাড়ার সব মেয়ের বিয়েতেই তো আপনি কষ্ট করেন, খাটাখাটনি করেন, করেন না? তা করি। আমার বিয়েতে কি করবেন? বাকের জবাব দিল না, আর চোখে তাকালো মুনার দিকে। মুনা কাপে চা ঢালছে। আগুনের আঁচে তার মুখ লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। কি জবাব দিচ্ছেন না যে? করবেন আমার বিয়েতে খাটাখাটনি? কেন করব না, নিশ্চয়ই করব।
এত মরা গলায় বলছেন কেন? শক্ত করে বলুন। বাকের চায়ের কাপে চুমুক দিল। এ কি যে অদ্ভুত কথাবার্তা। বাকের ভাই, বলো। একটা কথা বোধহয় আপনি আমাকে কোনোদিন বলিনি। কথাটা হচ্ছে, আমি আপনাকে খুবই পছন্দ করি। আমি আবার এটাকে প্রেম বলে ধরে নেবেন না। প্রেম অন্য জিনিস। বাকের একবার ভাবল, জিজ্ঞেস করে, প্রেম কি জিনিস? সে জিজ্ঞেস করল না, গম্ভীর মুখে চায়ে চুমুক দিতে লাগলো। গুছিয়ে কিছু একটা বলতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কথা মনে আসছে না। সে নিজের অজান্তে বলে বসল, রোজটা বেশ নরম হয়েছিল, তাই না? মুনা অবাক হয়ে বলল, হঠাৎ রোস্টের কথা বলছেন কেন? না মানে, অনেক খাবার বেঁচে গেছে, আপনি খাবেন? দাও খাই। বাকিরে বিন্দুমাত্র খিদে ছিল না। বিয়েবাড়ির খাবার দ্বিতীয়বার খাওয়া যায় না। কিন্তু মুনা খাবার বেড়ে দেবে, বসে থাকবে সামনে, এর জন্যেও দ্বিতীয়বার খাওয়া যায়। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার গরম করছি। এখানে বসেই খাবো? না, এখানে কেন, খাবার টেবিলে যান। বাকেরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, 11 নম্বর বাড়িতে ওই মেয়ে তিনটে আসলে কি জিনিস জানো? না, জানি না, জানার ইচ্ছাও নেই। ওরা হচ্ছে বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? খারাপ মেয়ে। কী সব বাজে বাজে কথা যে আপনি বলেন বাকির ভাই, অসহ্য। যান, হাত মুখ ধুয়ে খেতে বসুন। আপনাকে খাইয়ে আমি শুয়ে থাকব, প্রচণ্ড মাথা ধরেছে। প্যারাসিটামল খাও। প্যারাসিটামল আমি এখন কোথাও পাবো? এনে দিচ্ছি, নো প্রবলেম। ময়না মিয়া রাত 1টার আগে দোকান বন্ধ করে না। মুনাকে কিছু বলবার সুযোগ না দিয়েই সে রাস্তায় নেমে পড়ল। আজ সন্ধ্যায় রাতের পাখিরা অভিনয় হবে। বাকি তার কিছুই জানে না। কেউ তাকে বলেনি। এর মানে কি? তাকে কেউ কিছু বলবে না কেন? সারা বিকাল ব্যাপারটা নিয়ে সে চিন্তা করল। পরিষ্কার কোনো কারণ সে ভেবে পেল না। একটা হতে পারে তাকে খবর দেওয়ার কথা মনে নেই। থিয়েটার মানে অসম্ভব ঝামেলা। ঝামেলাতে মাথা এলোমেলো হয়ে থাকে সব সময়, কিছু মনে পড়ে না। কিন্তু এই সহজ যুক্তিটি বাকিরে মনে ধরছে না। কারণ জসিমের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। জসিম তাকে এড়িয়ে গেছে। স্পষ্ট মনে আছে, একবার সে জিজ্ঞেস করল, বই কবে নামাচ্ছ? জসিম তার উত্তর দেয়নি। ফ্যাকাশে ভঙ্গিতে হেসেছে। ফট করে তো আর ঠিক করা হয়নি আজ সন্ধ্যায় অভিনয় হবে। নিশ্চয়ই অনেক আগে থেকে ঠিকঠাক করা। জলিল মিয়া চায়ের স্টলে সে উপস্থিত হলো সন্ধ্যার আগে। তোলা উনুনে পেঁয়াজু ভাজা হচ্ছে। জলিল মিয়া এই ব্যাপারটি নতুন শুরু করেছে। সন্ধ্যা হতেই পেঁয়াজু ডালপুরি ভাজা ভালো বিক্রি হচ্ছে। ভাজাভুজির জন্য নতুন লোক রাখা হয়েছে। জলিল মিয়া ভালোই দেখাচ্ছে। বাকের বারান্দায় চেয়ার টেনে বসল। জলিল মিয়া উঁচু গলায় বলল, বাকের ভাইরে পেঁয়াজু দে, চা দে। বাকের ইশারায় নিষেধ করল। জলিল মিয়া বলল, বই শুরু হতে দেরি আছে বাকের ভাই, 8টা বাজবো, মিনিস্টার আসতেছে। কে আসছে? মিনিস্টার। মিনিস্টার মানে? কি মিনিস্টার? মিনিস্টারে কি আর দেশে অভাব আছে ভাইজান? কথা খুবই ঠিক। দেশে প্রচুর মিনিস্টার আছে, কিন্তু এরা নিশ্চয়ই পাড়ার নাটকে উপস্থিত হয় না। এদের অন্য কাজ আছে। মিনিস্টারের কথা আপনি কিছু জানেন না বাকের ভাই? না। হুলস্থুল হয়ে যাচ্ছে। সিদ্দিক সাহেব ব্যবস্থা করলেন, কার্ডটার ছাপিয়েছে। তাই নাকি? আপনি কিছুই জানেন না? বাকির গম্ভীর মুখে বসে রইল। তাকে কিছু না বলার রহস্যটা বোঝা যাচ্ছে। সিদ্দিক সাহেবের চাল। মিনিস্টার ফিনিস্টার আনছেন, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। বাকের ভাই, বলো। চা খান এক কাপ, স্পেশাল পাত্তি আছে, কাস্টমারদের দেই না, দিতে বলি। বলো। জলিল চায়ের কথা বলল। তার বেশ মজা লাগছে। সে বুঝতে পারছে সিদ্দিক সাহেবের সঙ্গে বাকের একটা ঝামেলা শুরু হয়েছে। বাকের একা পড়ে গেছে। এই সময়ে একা থাকা মানেই ডুবে যাওয়া। সামনের দিনগুলিতে বাকেরকে আর ডেকে ডেকে চা পেঁয়াজু খাওয়াতে হবে না। স্পেশাল পাত্তির চা বানাতে হবে না। কিন্তু তাতে তার কোনো লাভ নেই। নতুন দল আসবে, স্পেশাল পাত্তি তাদের জন্য রাখতে হবে। বাকের ভাই,
মিনিস্টার সাহেব নাকি খুব যুব সমিতি থেকে অনেক টাকা পয়সা দিচ্ছেন, ঘর দিচ্ছেন। ভালোই তো। যুব সমিতির পাঠাগার হবে, 20 ইঞ্চি টিভি দিবে পাঠাগারে। ভালো। এরশাদ সাহেবের দলটা খারাপ না, কি বলেন? খরচাপাতি করছে। জিয়া সাহেবের সময় এত খরচাপাতি করে নাই, খালি খাল কাটা হয়েছে। কি বলেন বাকের ভাই? বাকের জবাব দিল না। জলিল মিয়া হৃষ্ট চিত্তে বলতে লাগলো, মিলিটারি ছাড়া এই দেশ ঠিক রাখা যাবে না। এরশাদ সাহেব মিলিটারি মানুষ। 2 মেয়ে পলিটিশিয়ানদের কেমন চরকি বাজিয়ে দেখিয়ে দিল। ঠিক বললাম না কি বলেন বাকের ভাই? ঠিকই বলেছ। মেয়ে মানুষের কাজই হলো বাচ্চা দেওয়া। এই কাজ ছাড়া অন্য কোনো কাজ মেয়ে মানুষ দিয়ে হয় না। ঠিক বললাম না বাকের ভাই? বাকের উত্তর না দিয়ে উঠে এলো। জলিল মিয়ার দোকানে এখন কাস্টমার নেই। সে অনবরত বকর বকর করতে থাকবে। পলিটিক্স তার প্রিয় বিষয়। প্রেসিডেন্ট জিয়ার সময় সে ছিল জিয়া ভক্ত, এখন এরশাদ প্রেমিক। এরশাদ সাহেবের একটা বাঁধানো ছবি দোকানে ঝুলিয়েছিল। লোকজন হইচই করাতে ছবি সরিয়ে ফেলেছে। এই দেশের মানুষগুলি অদ্ভুত, যে ক্ষমতায় থাকে তাকে কেউ সহ্য করতে পারে না। সবাই তার বিরুদ্ধে চলে যায়। কেন যায়? বাকের অন্যমনস্ক ভঙ্গিতে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কয়েকবার হাঁটল। রাস্তার মোড়ে টর্চ হাতে 2জন ট্রাফিক পুলিশ। এরকম জায়গায় ট্রাফিক পুলিশ? নির্ঘাত মিনিস্টার সাহেব এসছেন সেই উপলক্ষে। একবার গিয়ে দেখে আসবে নাকি কেমন জমেছে সব কিছু? বাকের মনস্থির করতে পারল না। মুনাদের বাসায় গেলে কেমন হয়? না, তাদেরও পাওয়া যাবে না। সে যে গুজে দল বেঁধে হয়তো গিয়েছে থিয়েটার দেখতে। বাকের রওনা হলো কম্পাউন্ডওয়ালা বাড়িটির দিকে। এই বাড়ির কেউ থিয়েটারে যাবে না, এরা ঘরেই থাকবে। সে যদি গিয়ে বলে, চলুন থিয়েটার দেখে আসি, তাহলে কেমন হয়? চশমা পরা বুড়ি তার উত্তরে কি বলবে? মেয়ে 3টি বা কী করবে? এদের সঙ্গে এখনও কথা হয়নি, নাম পর্যন্ত জানা নেই। এদের নিশ্চয়ই খুব বাহারি নাম, ফুলেশ্বরী, রত্নেশ্বরী, এরকম। এর নিশ্চয়ই কণা, বিনু এরকম নাম রাখবে না, রাখলেও বদলে ফেলবে। গেট তালা বন্ধ। গেটের ভেতর একটি কালো রঙের গাড়ি। জবেদ আলীকে দেখা গেল গাড়ির ড্রাইভারের সঙ্গে হেসে হেসে কি বলছে। জবেদ আলীর হাতে সিগারেট, অথচ কয়েকদিন আগেই সে বলেছে সিগারেট খায় না। বাকের গেটের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় ডাকল, এই যে জবেদ আলী সাহেব, একটু শুনে যান। জবেদ আলী গম্ভীর মুখে এগিয়ে এলো। কেমন আছেন ভাই? ভালো। কি চান? কিছু চাই না, গল্পগুজব করতে আসলাম। জবেদ আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বাকের হাসি মুখে বলল, থিয়েটার যান নাই? রাতের পাখিরা হচ্ছে। জি না, থিয়েটার দেখি না। মেয়েরাও যায় নাই? না। যায় নাই কেন? কাস্টমার এসেছে নাকি? কি বললেন? বললাম কাস্টমার এসেছে নাকি। মেয়ে 3টা তো ব্যবসা করে, তাই না? জবেদ আলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাকের গম্ভীর গলায় বলল, ভদ্রপাড়ায় বেশ্যা বেড়ে খুলে ফেললেন। জবেদ আলী থমথমে গলায় বলল, পাগলের মতো কি বলছেন? বাকের ঠান্ডা গলায় বলল, ঠিকই বলছি, একটা কথাও ভুল বলি নাই। গেট খুলেন, বুড়ির সঙ্গে কথা বলবো। আপনি সকালবেলায় আসেন, যা বলার সকালে বলবেন। বাকে সিগারেট ধরিয়ে উদাস স্বরে বলল, বেশ্যার দালালি কতদিন ধরে করছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। আপনি ছাড়া আর কে আছে? নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। একটু আগেই তো দেখলাম সিগারেট টানছেন। জবেদ আলী নিচু গলায় বলল, বাকের ভাই, আপনি সকালে আসেন, এখন হইচই করবেন না। হইচই? হইচই কোথায় করলাম? ভাই, আপনি এখন যান। সাদা শাড়ি পরা ফর্সা মহিলা বারান্দায় এসে দাঁড়িয়েছে। সে ঋণঋণে গলায় বলল, কে কথা বলে রে? জবেদ আলী বলল, কেউ না আম্মা। জবেদ আলী এই মহিলাটিকে আম্মা ডাকে নাকি এটা জানা ছিল না। বাকি সিগারেট টানতে টানতে রাস্তার দিকে রওনা হলো। এখন তার বেশ একটা ফুর্তির ভাব হচ্ছে। কালো গাড়িতে করে যে ভদ্রলোক 3 কন্যা কাছে এসেছেন, তার শার্টের কলা চেপে ধরলে কেমন হয়?
বাকের নিজের মনে খানিকক্ষণ হাসল। দলবল জুটিয়ে বাড়ি ঘেরাও করলেও হয়, কিন্তু সবাই গেছে রাতের পাখিরা দেখতে। সেখান থেকে হাতি দিয়ে টেনেও কাউকে আনা যাবে না। বাকের মুনাদের ঘরের দিকে রওনা হলো। কাউকে ঘটনাটা বলতে না পারলে রাতে ঘুম হবে না। অনেকক্ষণ কলা নাড়ার পর দরজা খুলল। বাকের হাসি মুখে বলল, খবর কি মুনা? মুনা বিরস মুখে বলল, কোনো কাজে এসেছেন? না, কোনো কাজ নেই, যাচ্ছিলাম এমনিতে, ভাবলাম। আমার শরীরটা ভালো না, এখন চলে যান। বাসায় কেউ নেই? না, মামা কোথায় যেন গেছেন, বাবু গেছে বকুলের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, একা একা ভয় লাগছে না? আমার তো ভয়টাই নেই। একটা মজার খবর আছে মুনা, রহস্যভেদ হয়েছে। ভূতের কাছে মামদোবাজি। ফটাস করে হাড়ি ভেঙে ফেলেছি। ওপেন মার্কেটে পট ব্রেকিং হয়ে গেছে। কী বকবক করছেন? শুনলে লাফ দিয়ে উঠবে। লাফ দিয়ে ওঠার কোনো ইচ্ছা আমার নেই, এখন জানতো। বেশিক্ষণ না, 1 মিনিট বসবো। বাকের ঘরে ঢুকে পড়ল। সহজ গলায় বলল, চা করো 1 কাপ। চা খেয়ে জুত হয়ে বসে গল্পটা করি। আপনি বড্ড বিরক্ত করেন বাকের ভাই। বিরক্ত করব না, 1 মিনিটের মামলা। তুমি নাটক দেখতে যাওনি? যাইনি, সে তো দেখতেই পাচ্ছেন। শুধু শুধু কথা বলা একটা বদ অভ্যাস। তা ঠিক, নাটকে মিনিস্টার সাহেব আসছেন নাকি জানো নাকি? না, জানি না, আসুক যার ইচ্ছা। সিদ্দিক সাহেবের চাল, বেটা ইলেকশন করবে, ফিল্ড করছে, বুঝলে না? লোকজনদের খেলাচ্ছে। খেলাক, আপনি চুন করে বসুন, চা এনে দিচ্ছি, খেয়ে বিদায় হন। নাটক যদি দেখতে চাও নিয়ে যেতে পারি, ঘরে তালা দিয়ে চলে যাব, নো প্রবলেম। কিছু দেখতে চাই না। মুনা ভেতরে চলে গেল। বাকের সিগারেট বের করলো। পকেটে দেয়াশলাই আছে, তবু সে রান্নাঘরে উকি দিল। ম্যাচ আছে? সিগারেট ধরাতে পারছি না। মুনা নির্বিকার ভঙ্গিতে দেয়াশলাই এগিয়ে দিল। কাজের একটা মেয়ে ছিল না, সেও নেই? না, দেশের বাড়িতে গেছে। আপনি এখানে বসছেন কেন? বসার ঘরে গিয়ে বসুন। তুমি একা একা আছো। বাকের ভাই, বসার ঘরে গিয়ে বসুন তো। বাকের উঠে গেল। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ ছিল 10ম পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে বলবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।